হ্যালো স্টুডেন্টস, আমরা চলে এসেছি আবারও একটা নতুন ক্লাসে এবং এবিটিএ টেস্ট পেপারের নতুন একটা কোশ্চেন সেটের সলিউশন করব। তো আজকের ক্লাসে আমরা 516 পেজের যে কোশ্চেন সেটটা আছে ম্যাথামেটিক্সের তার সলিউশন শুরু করছি। দেখো, একের দাগের এক থেকে এমসিকিউ যেটা প্রথম প্রশ্ন আছে, 1 টাকার 1 মাসের সুদ 1 পয়সা, বার্ষিক সুদের হার। 1 টাকার 1 মাসের সুদ 1 পয়সা, তাই তো? তাহলে যেটা পয়সা, 1 পয়সা মানে কত টাকা? তাহলে 1 টাকার সুদের হার 8% ধরে নাও। 1 মাস মানে কত বছর? বার্ষিক সুদ যেহেতু বলেছে 1/12 বছর, ঠিক আছে, বাই 100 ইকুয়াল টু, এবার 1 পয়সা মানে কত টাকা? 0.01 এত টাকা। তাহলে এইটা ফর্মুলা পড়ে যাচ্ছে। তাহলে আর এর মানটা বের করতে হবে। আর ইন্টু 1/12 ইকুয়াল টু কত হচ্ছে? এটা পয়েন্ট উঠে গেলে 1/100 ইন্টু 100, ঠিক আছে, এটা কেটে গেল। তাহলে আর কোনাকুনি গুণ হয়ে কিছু নেই, মানে 1, আর ইকুয়াল টু 12 হয়ে যাচ্ছে। তাহলে সুদের হার দেখো 12%, কত সহজে হয়ে যাচ্ছে। এটা আমরা কি করেছি, 1 টাকা সুদের হার 8% আর 1 মাস মানে 1/12 বছর করে নিলাম। তাহলে পি আর টি হলো বাই 100 ফর্মুলা। আচ্ছা, সূত্র বলে দিচ্ছে, এটা সূত্রের সাহায্যে এটা সুদ এলো। আচ্ছা, বলে দেওয়া আছে যে সুদটা হচ্ছে 1 পয়সা। 1 পয়সা মানে কত টাকা? এই দিকটা যেহেতু টাকায় আছে, এই দিকটাও টাকায় প্রকাশ করতে হবে। তাহলে 1 পয়সা মানে 1/100 টাকা সমান এই 100 পয়সা ইকুয়াল টু 1 টাকা, 1 টাকা ইকুয়াল টু 1/100 টাকা। হ্যাঁ, তাহলে 1/100 মানে 0.01 টাকা, এটা লিখেছি। আবার পয়েন্ট তুলে দিয়েছি, 1/100 আকারে গুণ করে দেখো, সিম্পলিফাই করে আর এর মানটা 12 আসছে। সুদের হার 12%, এটা অপশন সি তে আছে 12%। অপশন সি 12%। নেক্সট দেখো পরেরটা, বলছে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা 1 sin 5 থিটার মান কত? সহজে বেরিয়ে যাবে। দেখো, tan 4 থিটা ইন্টু tan 6 থিটা। তাহলে দেখো এখানে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা 1, তাহলে বা tan 6 থিটা ইজ ইকুয়াল টু, তাহলে এইটা এদিকে tan 4 থিটা একটা ট্যানকে ওদিকে নিয়ে যাচ্ছি, এখানে যেহেতু গুণ আকারে আছে ওদিকে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে 1/tan 4 থিটা বা tan 6 থিটা ইজ ইকুয়াল টু 1/tan মানে cot 4 থিটা, বা তাহলে যেহেতু cot হয়ে গেছে tan 6 থিটা, তো cot 6 থিটা মানে tan 90 মাইনাস 4 থিটা। দেখো 1/tan মানে cot 4 থিটা হয়েছে, এবার cot 4 থিটা মানে tan 90 মাইনাস 4 থিটা, tan 90 মাইনাস থিটা cot থিটা হয়ে যাচ্ছে। তাহলে উভয় দিক দিয়ে tan তুলে দাও। তাহলে 6 থিটা ইজ ইকুয়াল টু 90 মাইনাস 4 থিটা। 4 থিটাটা এদিকে এলে যোগ হয়ে যাচ্ছে, একবারে যোগটা করে নিচ্ছি, 10 থিটা হয়ে যাচ্ছে। 4 থিটা বাঁ দিকে এলো, প্লাস হয়ে যাবে, 6 থিটা প্লাস 4 থিটা, 10 থিটা ইজ ইকুয়াল টু 90। তাহলে থিটা ইজ ইকুয়াল টু 9 ডিগ্রি হয়ে যাচ্ছে, থিটার মান 9। এবার sin 5 থিটা, sin 5 থিটা মানে কত? তাহলে 9টা এখানে হয়ে গেলে 5 9 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি হয়ে যাচ্ছে 1/√2। দেখো এইটা মান চলে আসছে। তাহলে অপশন ডি তে আছে 1/√2, দুইটা অপশন ডি 1/√2। নেক্সট দেখো 3 এর দাগে। আচ্ছা, দ্বিঘাত সমীকরণ অঙ্ক দিয়েছে একটা, 3 এর দাগেরটা বলেছে ax² + bx + c সমীকরণে, এই দ্বিঘাত সমীকরণে b = 0 হলে সমীকরণে বীজদ্বয় কত হবে? দেখো b = 0, তাহলে ax² + bx + c = 0, সমীকরণে b এর মান 0, তার মানে কি হয়ে যাচ্ছে? x² + c = 0 হয়ে যাচ্ছে। সমীকরণে দুটো বীজ যদি আলফা আর বিটা হয়ে যায়, তাহলে আলফা প্লাস বিটা বীজদ্বয়ের সমষ্টি 0 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে কি কি কন্ডিশন দিয়েছে দেখো, দেয়া আছে যে যদি সমীকরণের বীজদ্বয় b = 0 হয়, তাহলে সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হবে। একই বীজ দুটি কি হবে? একই মান বিশিষ্ট এবং একই চিহ্ন যুক্ত হবে। আচ্ছা, একই মান বিশিষ্ট ও বিপরীত চিহ্ন যুক্ত হবে, আর অপরটির একটি অপরটির দ্বিগুণ হবে। এইখানে কি আসছে? b যখন 0 হয়ে যাচ্ছে, b 0 মানে কি? এদের সমষ্টিটা, বীজদ্বয়ের সমষ্টি 0 মানে কি? তার মানে একটা বীজ আলফা হলে অন্যটা মাইনাস আলফা নিশ্চয়ই, তবে এদের সমষ্টিটা 0 হচ্ছে। b এর মান এখানে 0, এইটা নেই, ঠিক আছে, এইটা নেই মানে তাহলে সমষ্টি যেহেতু 0, আমরা আলফা বিটা ধরছি না, তখন এই যে বীজের যোগফল 0, দুটো একটা সমীকরণে দুটো বীজের সমষ্টি কখন 0 হয়? ধরো একটা 2, অন্যটা -2, 2 + -2 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস কেটে গিয়ে 0 হচ্ছে, সমীকরণে বীজদ্বয় 0। তাহলে এইখানে যেহেতু এইটা নেই, তাহলে সমষ্টি 0, তার মানে যেমন একটা উদাহরণ দিচ্ছি, দেখো এইরকম আছে, x² - 4 = 0। কি আসছে? এইটা আসছে x + 2 × x - 2। তাহলে যেহেতু এই যে x দিয়ে পার্টটা নেই, তাহলে দুটো বীজ আসছে, একটা 2 আর একটা -2। এই যে এইটা যখনই 0 হয়ে যাবে, x দিয়ে পার্টটা থাকবে না, তখন সমীকরণের বীজদ্বয় হবে সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত, ঠিক আছে।
তাহলে এখানে যেটা অপশনটা আছে একই মান বিশিষ্ট ও বিপরীত চিহ্নযুক্ত হবে সেইটা অপশন সি, একই মান বিশিষ্ট ও বিপরীত চিহ্নযুক্ত, সি, একই মান বিশিষ্ট বিপরীত চিহ্নযুক্ত, একই মান বিশিষ্ট বিপরীত চিহ্নযুক্ত। চারেরটা, অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ, অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্মকোণ হয়। এটা তোমাদের বইয়ে প্রয়োগের স্টেটমেন্ট তুলে দিয়েছে, এর প্রয়োগটা এর প্রমাণটা অবশ্যই করে রাখবে, এটা প্রমাণটাও আসতে পারে এবং এর প্রমাণ আমাদের চ্যানেল প্লেলিস্টে করে দেওয়া আছে, দেখবে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রয়োগ বলে প্লেলিস্ট করা আছে, সেইখানে যেগুলো দরকার মাধ্যমিকের জন্য, যেগুলো দরকার প্রয়োজনীয় যে কটা প্রয়োগ, সেই প্রয়োগগুলোর সলিউশন করে দেওয়া আছে। কিছু প্রয়োগ দেখবে তার মধ্যে বইয়ে করে দেওয়া আছে, কিছু প্রয়োগ অনুসরণের করা নেই, যেগুলো গুরুত্বপূর্ণ হবে সেগুলো প্র্যাকটিস করে ভালো করে। তাহলে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্মকোণ, অর্ধবৃত্ত বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ অপশন বি সূক্ষ্মকোণ হবে। সূক্ষ্মকোণ যেগুলো করছি দেখো, এটা সূক্ষ্মকোণই হবে। এবারের কিন্তু রায়মার্টিন প্রশ্নবিদ্যায়, রায়মার্টিন টেস্ট পেপারে অনেক প্রশ্ন ইনকমপ্লিট আছে, ঠিকঠাক প্রশ্ন দেওয়া নেই এবং অনেক এরকম আছে যেগুলো উত্তর ভুল আছে। এরপর একটা, এক্স একক ধার বিশিষ্ট একটা নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ যে গোলক কেটে নেওয়া যাবে। দেখো একটা নিরেট ঘনক, সেখান থেকে একটা গোলক কাটা হবে, এইটা একটা মনে করো নিরেট ঘনক, এইটা সব বাহু সমান, এটা থেকে যে গোলকটা কাটা হবে এইরকম হবে, এইরকম গোলক হবে। অর্থাৎ এই যে ঘনকের যে বাহু সেটা গোলকের ব্যাসের সঙ্গে সমান হবে। এটা আমরা ঘনকের বাহু 2r একক মনে করছি, তাহলে গোলকের ব্যাস 2r একক, গোলকের ব্যাসার্ধ r একক হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, এক্স একক ধার, মানে ধারটা যদি এক্স একক হয়, এটা এক্স বলে দিয়েছে, তাহলে এক্স এর ব্যাসার্ধ হয়ে যাচ্ছে x/2। হ্যাঁ, আচ্ছা, তাহলে গোলকের ব্যাসার্ধ x/2 একক হয়ে যাচ্ছে। তাহলে কি চেয়েছে, ধার বিশিষ্ট ঘনক থেকে সর্ববৃহৎ যে নিরেট গোলক কেটে নেওয়া হবে তার ব্যাস। তাহলে গোলকের ব্যাস, তাহলে এই যে বাহুটা যদি এক্স একক হয়ে যায়, ঘনকের বাহু যদি এক্স একক হয়, তাহলে ঘনকের যে গোলক কেটে নেওয়া হবে সেই গোলকেরও ব্যাসটা এক্স এককই হবে, ঠিক আছে? ব্যাস এক্স একক হবে, ব্যাসার্ধ হলে x/2, এখানে ব্যাস হবে অপশন এ এক্স একক। অর্থাৎ ঘনকের বাহু আর গোলকের ব্যাস একই হবে। চিত্রটা দেখো, চিত্র দেখলেই বুঝতে পারবে। 6টা লাস্ট এমসিকিউ, লাস্ট অঙ্ক বলছে যে x1 to x10 রাশিগুলির গড় 20 হলে, আচ্ছা x1 থেকে x10, x1 x2 প্লাস xn, আচ্ছা xn নয় x10/10, এদের গড়টা 20, তার মানে x1 প্লাস x2 প্লাস x10, 20 10 200 হয়ে যাচ্ছে গুণ করলে। এবার দেখো, এবার আসছে যে সমষ্টিটা চেয়েছে x1 প্লাস 4 প্লাস x2 প্লাস কত আছে 4 8 12 করে পরপর যোগ হয়েছে, তাই তো? 8 প্লাস ডট ডট হয়ে x10 প্লাস 40, প্রত্যেকটার সঙ্গে 4 তারপরটা মানে বেড়েছে, ঠিক আছে? বাই কটা পদ, তাহলে টোটাল হয়ে এটা 10টা পদই হচ্ছে, মানে প্রত্যেকটা এই দুটো মিলে একটা পদ, এই দুটো মিলে একটা পদ, তাহলে এইটা বের করতে হবে। তাহলে আমাদের এইটা কত, এইখানে হয়ে যাচ্ছে দেখো, এই যে x1 প্লাস x2 প্লাস এগিয়ে গিয়ে x10 প্লাস 4 প্লাস 8 প্লাস গিয়ে 40, এইরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে? বাই 10। এবার এইটার মানটা কত, x1 টু x10, এটা 200 হয়ে যাচ্ছে, ঠিক আছে? 200 হয়ে গেল। এটাকে আমরা ভেঙে নিয়েছি সেপারেট, x1 x2 x10 পর্যন্ত। আচ্ছা 4 8 12 16 এইভাবে পদ থাকবে আরো। আচ্ছা এইগুলো থেকে আমরা 4 কমন নিচ্ছি, প্রত্যেকটাই 4 এর গুণিতক দেখতে পাচ্ছ, তাহলে এইটা 1, এইটা 2 আর এইটা প্লাস ডট ডট করে 4 10 40 প্লাস 10, এইটা আসছে বাই 10। এবার দেখো 1 থেকে 10 এর সমষ্টি কত, এটা ফর্মুলা হয়ে যাচ্ছে n × n + 1/2, এটা ফর্মুলা আমরা আগেও করেছি। তাহলে এটা 10 × 10 + 1/2, এটা কেটে গেলে 5 হচ্ছে, 10 আর 1 11 55 হয়ে যাচ্ছে, এই জায়গাটা 55, এই জায়গাটা 55 হয়ে যাচ্ছে। 200 প্লাস 4 × 55/10, তাহলে কত আসছে এখানে দেখো, তাহলে 200 প্লাস 4 5 20 থেকে 2, 4 5 20 থেকে 2, 4 5 20 হচ্ছে 22, 220/10, তাহলে এটা আসছে 420/10, তার মানে 42 হয়ে যাচ্ছে।
42, দেখো প্রসেসটা দেখো ভালো করে, এটা 42 হয়ে যাচ্ছে। অপশন বি তে আছে 42, এই মানটা বের করা আছে, প্রত্যেকটা 4 8 করে যোগ, এই জায়গাটা অঙ্কটা জটিল করে দিয়েছে। আচ্ছা x1 x2 x10 এগুলো সেপারেট করে নিয়েছি, 4 8 এগুলো সেপারেট করেছি, প্রত্যেকটা থেকে 4 কমন গেছে, তাহলে 1 4 2 8 4 3 12 1 2 3 এইভাবে হচ্ছে 4 10 40। আচ্ছা এটার মান 200 এখান থেকে বসিয়ে দিয়েছি, 4 কমন নিয়েছি, এই 1 থেকে n পর্যন্ত পর্ব সংখ্যাগুলো যোগফল n × n + 1/2, সেই ফর্মুলা অ্যাপ্লাই করেছি। এখানে যেহেতু 10 আছে, 10 পর্যন্ত 10 × 10 + 1/2 ফর্মুলা এটা, সেই ফর্মুলা অনুযায়ী এটার মানটা আসছে 55, এই মানটা আসছে এই যে এখানে 10 আর 1 11 5 11 55, এখানে 55 বসিয়েছি, 4 × 55 220, তাহলে 200 + 220 420/10 42, 0 0 কেটে গিয়ে, তাহলে এটা আসছে অপশন বি তে 42। নেক্সট দেখো অপশন বি 42 অ্যান্সার হলো। এবার আমরা শূন্যস্থান পূরণে যাব। 2 এর দাগের আছে শূন্যস্থান পূরণ। 2 এর দাগের 1 এর শূন্যস্থান পূরণে 2x² + bx - 24 সমীকরণের একটি বীজ 4 হলে অপর বীজটি হবে 2x² + bx, 2x² + bx - 24 = 0। একটি বীজ কত বলা আছে, 2x² + bx - 24 এর একটি বীজ 4, তাহলে 4 যদি বসিয়ে দেওয়া হয়, এখানে x এর জায়গায় 4 বসালে 4 4 16 16 2 32 প্লাস এটা 4b - 24 = 0, 32 - 24 8, 8 + 4b = 0, 4b = -8, b = -2, তাহলে সমীকরণটা হয়ে যাচ্ছে 2x² - 2x - 24 = 0। হ্যাঁ, আচ্ছা তার মানে x² - x - 12 = 0, 2 দিয়ে ভাগ করা হয়েছে, তার মানে সমীকরণটা হয়ে যাচ্ছে x - 4 আর x + 3, এইটা সমীকরণ হবে। মিডল ফ্যাক্টর করবে, দেখবে x² - x - 12 কে মিডল ফ্যাক্টর করলে এইটা চলে আসছে, তার মানে এইটাকে 0 করলে একটি বীজ চলে আসছে 4, আর এইটাকে 0 করলে একটি বীজ x = -3 আসছে, তাহলে অপর বীজটা -3, অপর বীজটি হবে -3। 2 এরটা কি বলছে দেখো, কোন ব্যবসায় এম 1800 টাকা এবং এন 9 মাসের জন্য 1000 টাকা খাটাচ্ছিল, উভয়ের লাভের অংশ সমান হলে এম ড্যাশ মাসের জন্য টাকা খাটিয়েছে। আমরা মনে করছি এম এক্স মাসের জন্য টাকা খাটিয়েছে, তাহলে 1800 × x, এক মাসের হিসেবে উভয়ের মূলধন বের করব। মূলধন বের করে যেহেতু লাভের অংশ সমান, তাহলে মূলধনের অনুপাত সমান হবে, তাহলে মূলধনটা নিশ্চয়ই সমান হবে বা অনুপাত 1:1 হবে। হ্যাঁ, তাহলে 1800 টাকা এক্স মাসের জন্য ভাবছি, 1800 × x, আর খাটিয়েছে 1000 টাকা 9 মাসের জন্য, 1000 × 9, এম 1800 টাকা দিয়েছে এক্স মাসের জন্য, তাহলে এম এর এক মাস হিসেবে মূলধন 1800 × x, এ 1000 টাকা 9 মাসের জন্য, তাহলে এর এক মাস হিসেবে মূলধন 1000 × 9, তাহলে x = কত, 1800 1000 × 9/1800, দুটো শূন্য কেটে দাও, 9 2 18 2, এটা 5, তাহলে x = 5, তাহলে এম টাকা খাটিয়েছে 5 মাসের জন্য, শূন্যস্থানে 5 হবে, 4 5 6। আচ্ছা 4 3 এরটা কি বলেছে, বৃত্তস্থ আয়তক্ষেত্রের একটি কর্ণ ড্যাশ হবে। এটা মনে করো, দেখো এটা বৃত্ত, এর একটি আয়তক্ষেত্র, এইটা হ্যাঁ, এর কর্ণ যখন হয়, প্রত্যেকটা ক্ষেত্রে কর্ণ দেখবে বৃত্তের কেন্দ্র দিয়ে যায় এবং সেটা ব্যাস হয়। হ্যাঁ, বৃত্তস্থ আয়তক্ষেত্রের কর্ণ বৃত্তের ব্যাস হবে, সর্বদা ব্যাস হবে। এটা মনে রাখবে, এটা কিন্তু অন্য পেজে ছিল না এই শর্ট কোশ্চেনটা। অনেক অঙ্ক হচ্ছে যেগুলো একই টাইপের রিপিট হচ্ছে, কিন্তু এই অঙ্কটা কিছু কিছু অঙ্ক থাকছে যেগুলো একদমই আলাদা। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তনের গুণের সাংখ্যমান সমান। হ্যাঁ, কত গুণের কিছু বলা নেই। নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তনের, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। হ্যাঁ, আর আয়তনের এটা যেটা দেয়া নেই 4/3 πr³, এটা 3 গুণের হওয়ার কথা, 3 গুণ হবে, ঠিক আছে। তাহলে এটা 4π, এইটা কেটে যাচ্ছে, 4πr² দিয়ে ভাগ করে দিলে এই দিকটা 1 আর এই দিকটা r পড়ে থাকছে, তাহলে r = 1, ব্যাসার্ধ 1 একক। কি চেয়েছে এখানে, ব্যাসার্ধের দৈর্ঘ্য শূন্যস্থানে 1 হবে। এটা যেটা গুণের দিয়েছে, ওটা তোর সামনেটা 3 গুণের হবে, 3 গুণ, এটা মিস হয়ে গেছে, দেয়নি। আচ্ছা 5এরটা, মধ্যগামিতার মাপকগুলি হলো গড়, মধ্যমা ও সংখ্যাগুরু মান। মধ্যগামিতার মাপকগুলি হলো গড়, মধ্যমা
এবং সংখ্যাগুরু মান। তোমাদের দেখবে রাশিবিজ্ঞানের প্রথম দিকেই দেওয়া আছে এটা, সংখ্যাগুরু মান। তারপর cos 0 cos 1 cos 2 করে cos 90, তাহলে cos 0 cos 1 cos 2 cos 90, এই যে cos 90, তাহলে cos 0 এর মান 1, এগুলো যেমন আছে থাক, cos 1 cos 2 যেমন আছে থাকবে, আর cos 90 এর মান তো 0, জিরোর সঙ্গে যে কোনো মান গুণ হয় সেটা 0 হয়ে যাচ্ছে, তাহলে 0 অ্যান্সার আসবে। হ্যাঁ, তাহলে শূন্যস্থানে হয়ে যাবে 0। 3 দাগের সত্য মিথ্যা। তিনের দাগের একের সত্য মিথ্যার প্রথমেই বলা আছে কোনো নির্দিষ্ট সময়ে সরল সুদের পরিমাণ চক্রবৃদ্ধি সুদের থেকে বেশি হয়। কোনো নির্দিষ্ট সময়ে সরল সুদের পরিমাণ চক্রবৃদ্ধি সুদের থেকে বেশি হয়। এবার যে এটা প্রথম বছরের ক্ষেত্রে তো সমান হয়, বার্ষিক সরল সুদের হার যদি হয়, বার্ষিক সরল সুদের প্রথম বছরের ক্ষেত্রে সব নর্মালি বেশি হয়, ঠিক আছে, কিন্তু যতক্ষণ বার্ষিক সরল সুদের ক্ষেত্রে প্রথম বছর সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সমান হয়, হ্যাঁ, তাহলে যদি বলে যায় যে সর্বদাই সমান বেশি হবে চক্রবৃদ্ধি সুদ, সেটা ঠিক নয়, তাই এটা আমরা মিথ্যাই লিখবো। এটা নির্দিষ্ট সময় মানে সার্বজনীন ভাবে সব ক্ষেত্রে বলতে চাইছে, কিন্তু প্রথম ক্ষেত্রে তো হয় না, ঠিক আছে। আচ্ছা, A/B এবং C/D, A/B এবং C/D এর মিশ্র অনুপাতটি লঘু অনুপাত হলে, তাহলে A/B এবং C/D এর মিশ্র অনুপাত কত হবে? AC/BD, এটা লঘু অনুপাত হলে AC <BD হবে, এটি যখন লঘু অনুপাত। এবার কি বলে দিয়েছে, এটি লঘু অনুপাত হলে AC <BD, তাহলে সত্য, এটাই বলা আছে। 3 তিনেরটা বলছে 5, 12, 13 সংখ্যা তিনটি পিথাগোরিয়ান সংখ্যা। পিথাগোরিয়ান সংখ্যা মানে কি? পিথাগোরিয়ান মানে ওই যে তিনটে সংখ্যা যে কোনো দুটোর বর্গের সমষ্টিটা তৃতীয়টার বর্গের সঙ্গে সমান হচ্ছে কিনা। আচ্ছা, 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান 25 প্লাস 144 169, তার মানে এইটা হয়ে যাচ্ছে 13 স্কোয়ারের সঙ্গে সমান। এই যে এইরকম যদি হয়ে যায় তখন আমরা এইগুলোকে 5, 12, 13 এই তিনকে পিথাগোরিয়ান সংখ্যা বলতে পারি, এইরকম, ঠিক আছে। তার মানে এটাই বলা আছে, হ্যাঁ, এটা পিথাগোরিয়ান সংখ্যা, এটাই বলা আছে, এটা পিথাগোরিয়ান সংখ্যা হয়ে যাচ্ছে, ম্যাচ করে যাচ্ছে, তার এটা সত্য। আচ্ছা, সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে পোস্টের ছায়ার দৈর্ঘ্য হ্রাস পায়। হ্যাঁ, একদমই, কারণ যখন সূর্যের উন্নতি কোণ বাড়তে 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 90 ডিগ্রিতে যায় তখন ছায়ার দৈর্ঘ্য 0 হয়ে যায়। তাহলে 30 থেকে যখন বেড়ে 60-এ যাচ্ছে, ছায়ার দৈর্ঘ্য অটোমেটিক ছোট হবে, কারণ 30 ডিগ্রিতে যখন আমরা সকালের দিকে বা বিকেলের দিকে দেখি ছায়ার দৈর্ঘ্য অনেক বড় থাকে, যত বেলা বাড়তে থাকে ছায়ার দৈর্ঘ্য কমতে থাকে। তাহলে 30 থেকে যখন 60-এ হলো, ছায়ার দৈর্ঘ্য কমতে থাকলো, হ্রাস পায় বলেছে। আচ্ছা, 5, 7, 12, 16, 12, 11, 7, 8, 12, 3 রাশিগুলির সংখ্যাগুলো মান 7। আচ্ছা, এখানে আমরা এগুলো লিখছি, দেখো 5, 7, 12, 16, 5, 7, 12, 16, 12, 11, 7, 8, 12, 11, 7, 8, 5, 7, 12, 16, 12, 11, 7, 8, 13, 3, 13, 3। দেখো এখানে ছোট থেকে বড় যদি লিখি, 3 আছে, 5 আছে, 7 আছে দুবার, 8 আছে একবার, 12 আছে দুবার। আচ্ছা, 11টা বাদ চলে গেছে, 4, 4, 8, 10, 11টা বাদ চলে গেছে, 12 দুবার, 7 হচ্ছে দুবার, 8, 4, 4, 8, আচ্ছা 13 আছে, 16 আছে, তাহলে 7 দুবার আছে, 12 দুবার আছে। এখানে দ্বিভুজক হচ্ছে দুটো সংখ্যাগুলো মান। হ্যাঁ, আচ্ছা, 12 দুবার আছে আর 7 দুবার আছে। তাহলে যেহেতু এটা একটা তথ্যের সংখ্যাগুলো মান দুটি হতে পারে, দু রকম সংখ্যাগুলো মান হতে পারে, তাহলে 7টাও সংখ্যাগুলো মান হয়ে যাচ্ছে, 12টাও সংখ্যাগুলো মান হয়ে যাচ্ছে। এবার পার্টিকুলার কোন একটা নির্দিষ্ট নেই এখানে, সংখ্যাগুলো মান 7, তাহলে এটা সত্য বলা যেতে পারে, দুটোই সংখ্যাগুলো মান। কোনো কোনো তথ্যের সংখ্যাগুলো মান দুটো হতে পারে, ঠিক আছে।
আচ্ছা, এবার কোনো আর একক ব্যাসার্ধ বিশিষ্ট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, কোনো আর একক ব্যাসার্ধ বিশিষ্ট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধের 3 গুণ হলে আয়তন কত হবে? আচ্ছা, ব্যাসার্ধ লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার, আর উচ্চতা 3 গুণ পাই আর স্কোয়ার এইচ, এইটা হয়ে যাবে, তার মানে 3 পাই আর কিউব, যে এককটা থাকবে ঘন একক। ঠিক আছে, ব্যাসার্ধ যদি আর একক হয়, ব্যাসার্ধের 3 গুণ বলে দিয়েছে, উচ্চতাটা ব্যাসার্ধের 3 গুণ, তাহলে 3 পাই আর কিউব হবে, কিন্তু শুধু পাই আর কিউব আছে, তাহলে এটা মিথ্যা। নেক্সট দেখো, 4 এর দাগে যাচ্ছি। 4 এর দাগে বা 2 নম্বরের কোশ্চেন, সেগুলো ঠিকঠাক ভাবে কষে দেখাতে হবে। 4 এর দাগের এক একটা, এটা বলছে যে √8 প্লাস √7 এবং √11 প্লাস 2 এর মধ্যে কোনটি বড়? আচ্ছা, √8 প্লাস √7, যে সংখ্যাটার বর্গটা আমরা স্কোয়ার করে দেখে নিচ্ছি, যে সংখ্যার বর্গ বড় সেটাই বড় সংখ্যা হবে। আচ্ছা, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস এই যে b স্কোয়ার, তাহলে √8 স্কোয়ার 8, 2 √56 প্লাস 7, তাহলে 28 সাথে 15 প্লাস 2√56। আচ্ছা, 15 প্লাস 2√27 আর আছে √11 প্লাস 2, √11 প্লাস 2 তার স্কোয়ার, √11 a স্কোয়ার প্লাস 2ab, 2ab প্লাস b স্কোয়ার মানে 2 স্কোয়ার, 2 স্কোয়ার একবারে 4 লিখে দিচ্ছি, তাহলে 11 প্লাস 4 প্লাস এইটাকে আমরা একটা 2 এখানে যেহেতু বাইরে আছে এই আকারেই নিচ্ছি, এখান থেকে একটু সিম্পলিফাই করে একটা 2 বাইরে চলে আসতো, সেই আকারে প্রকাশ করলে হতো, বা এখানে আমরা 2টাকেই বাইরে রাখছি, তাহলে এইখানে এই 2টা রুটের ভেতরে গেলে 4 হবে, 4 11 44 হয়ে যাচ্ছে, তাহলে এইটা চলে আসছে 15 প্লাস 2 √44, তাই তো? তাহলে 15 বাইরে সেম রেখেছি, 2 2 আছে, এটা 56, এটা 44, তাহলে এই মানটা বড় আসছে, যেহেতু √56 গ্রেটার দ্যান √44, অতএব √8 প্লাস √7 এর মান বড় হবে। বোঝা গেল? স্কোয়ার করে দেখে নিচ্ছি, দেখা যাচ্ছে, বা এটাকে কেউ এইভাবে করতে পারতো যে 56টাকে ভাঙলে 4, 3 14 42, 4 14 56, 15 প্লাস এই যে 4টা বাইরে বেরিয়ে 2 হতো, তার মানে 4 √14, আর এখানে হয়ে যাচ্ছে 4 বাইরে এলে 15 প্লাস 4 √11, এইটা, তখন যেহেতু √14 গ্রেটার দ্যান √11, তাই এই মানটা বড় হবে, অ্যান্সারটা একই আসতো। নেক্সট দেখো, 4 দাগে 2 এর অঙ্ক। 4 দাগে 2 বলছে যে বার্ষিক সুদের হার কত হলে 5 বছরের সুদ আসলের 1/4 অংশ হবে? ধরি আসল, ধরে নাও, ধরি আসল x টাকা, ধরি আসল সমান x টাকা, অতএব সুদ কত? সুদ সমান আসলের 1/4 অংশ সমান x/4 টাকা। ঠিক আছে, আচ্ছা, সুদ আসলে এত অংশ। এবার সময় সমান 5 বছর, সময় সমান 5 বছর, ধরি সুদের হার সমান r%, এটা ধরে নিলাম। আসল ধরেছি, তাহলে সুদ 1/4 অংশ বলেছে, তাই 1/4 এর সঙ্গে x গুণ করে সুদ পেয়ে গেছি। সময় 5 বছর বলা আছে, সুদের হার জিজ্ঞাসা করেছে, সুদের হার আমরা r% ধরে নিয়েছি। তাহলে এবার r% হারে আসল তো x টাকার 5 বছরের সুদ কত? 5 বছরের সুদটা কত সেটা বের করে নিই। PRT/100 x ইন্টু r ইন্টু 5/100, এত টাকা। 5 দিয়ে কাটলে 20 সমান xr/20, 20 টাকা। তাহলে শর্তানুসারে এইটা একটা সুদের সূত্র অনুযায়ী বের করেছি, আর এইটা বলে দিয়েছে এত অংশ, শর্তানুসারে দুটো সমান হবে, তাহলে শর্তানুসারে হয়ে যাচ্ছে যেটা, শর্তানুসারে xr/20 ইজ ইকুয়াল টু x/4, হ্যাঁ, বা r ইজ ইকুয়াল টু, rটা শুধু বাঁ দিকে রাখি, এদিকে x/4, আর এদিকে বাঁ দিকে যেটা x/20 আছে, ওদিকে গিয়ে সেটা কি হয়ে যাবে? 20/x হয়ে যাবে, উল্টে যাবে, হ্যাঁ, এইটা কেটে গেল, 4 5 20 5, তাহলে r ইজ ইকুয়াল টু 5 হয়ে যাচ্ছে। অতএব বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের
হার 5%। দেখো বার্ষিক সরল সুদের হার 5%। বোঝা গেল? নেক্সট দেখো 3 দাগে যাব। তিনের দাগে বলছে এ ও বি একটি যৌথ ব্যবসায় 150 টাকা লাভ করলো। এ এর মূলধন 600 টাকা এবং লভ্যাংশ 90 টাকা। বি এর মূলধন কত? আচ্ছা, এ এর মূলধন 600 টাকা, এর মূলধন সমান 600 টাকা। এ ও বি এর মোট লাভ 150 টাকা। ঠিক আছে, এ ও বি এর মোট লাভ 150 টাকা। এর মূলধন 600 টাকা, এর লাভ কত? 90 টাকা। এর লাভ সমান 90 টাকা। অতএব বি এর লাভ কত? বি এর লাভ সমান 150 টাকা মাইনাস 90 টাকা সমান 60 টাকা। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি, বি এর মূলধন সমান এক্স টাকা। তাহলে এবার এই লভ্যাংশের অনুপাতটা মূলধন অনুপাতের সঙ্গে সমান হবে। শর্তানুসারে তাহলে মূলধন অনুপাত করে নিই আগে। তাহলে 600:x ইজ ইকুয়াল টু, তাহলে এর মানটা আগে রেখেছি, এর টাকাটা, তাহলে এর লাভ কত? 90:60 বা 600/x ইজ ইকুয়াল টু 90/60। 30 দিয়ে 3 × 90, 3 × 60, 30 × 60, 3 × 90। তাহলে 3 × x ইজ ইকুয়াল টু 600 × 2 বা x ইজ ইকুয়াল টু 600 × 2/3। 3 × 2 = 6, 3 × 2 = 6, 200 হয়ে যাচ্ছে। বা x সমান 200 × 2, 400। ঠিক আছে, 400। তাহলে এখানে হয়ে যাচ্ছে, বলেছে বি এর মূলধন কত? অ্যান্সার লিখবে। অতএব বি এর মূলধন 400 টাকা। প্রসেসটা এইটা দেখো, এখানে বি এর লাভ বের করেছি, বি এর মূলধন ধরে নিয়েছি। এবার লভ্যাংশের অনুপাতটা মূলধন অনুপাতের সঙ্গে সমান হবে। সেই প্রসেসটা কাজে লাগিয়ে আমরা এর বি এর মূলধনটা কত বের করেছি। 4 দাগ। চারের দাগ বলছে যে 2x = 3y = 4z হলে x = y = z কত? একদমই সহজ অঙ্ক। 2x = 3y = 4z। এই যে অনেকের মধ্যে ভুল কনসেপ্টটা থাকে যে 2x = 3y = 4z মানে x = y = z = 2:3:4। এটা নয় যে যার সঙ্গে যেটা সহগে আছে সেটা তাদের অনুপাত, এটা নয় কখনোই। বিষয়টা যেটা করতে হবে, x এর সহগ 2 আছে, y এর সহগ 3 আছে, আর z এর সহগ 4। তাহলে 2, 3 এবং 4 এর লসাগু কত? এর লসাগু হয়ে যাবে দেখবে 12। এই 12 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করো। অতএব 2x/12, 3y/12 আর 4z/12। তাহলে এটা হয়ে যাচ্ছে, এটা কেটে গেলে x/6, y/4 আর z/3, তাই তো? তাহলে এইটা হচ্ছে অনুপাত, যার নিচে যেটা হলো। ঠিক আছে, অতএব x y z সমান 6:4:3। ঠিক আছে, এইটা আসছে 6:4:3। অতএব x y z এর মান এইটাই অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সারটা লিখে দেবে যে x y z এর মান 6:4:3। ঠিক আছে, x y z এর মান 6:4:3। নেক্সট দেখো 4 দাগে হলো 5 দাগ। পাঁচের দাগ বলছে যে 13 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের দুটি সমান্তরাল জ্যায়ের দৈর্ঘ্য, একটি 24 সেমি, একটি 10 সেমি। তারা কেন্দ্রের একই পার্শ্বে অবস্থিত, যা দুটির মধ্যে দূরত্ব। ছবিটা আঁকতে হবে ভালো করে। এইটা হচ্ছে বৃত্ত, এটা 13 সেমি ব্যাসার্ধ। এখানে মনে করে একটা জ্যা আছে যার দৈর্ঘ্য 24 সেমি, আর একটা জ্যা যার দৈর্ঘ্য 10 সেমি। এটা মনে করো কেন্দ্র ও। এই জ্যাটা হচ্ছে এ বি,
এই যেটা হয়ে যাচ্ছে সিডি, এটা এর উপর লম্ব হলো একটা, মনে করো পি বিন্দু, আর এর উপর লম্ব মনে করো কিউ বিন্দু। এইটা যোগ করতে হবে এবং এইটাও যোগ করতে হবে। দুটো থেকেই কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব বের করে নিয়ে তাদের মধ্যে বিয়োগ করলেই আমরা কি করব, দুটো জ্যা একই পাশে অবস্থিত, এটা 10 সেমি, তাহলে এইটা এই দিকটা 5, এই দিকটা 5 হয়ে যাবে। আর এটা 10, এই না এটা 12 সেমি বলেছে, 24 সেমি, এই দিকটা 12, এই দিকটা 12 হয়ে যাবে। আর ওপরেরটা 10, এই দিকটা 5, এই দিকটা 5 হয়ে যাবে। ঠিক আছে, দেখো লিখছি, ও কেন্দ্রীয় বৃত্তে, ও কেন্দ্রীয় বৃত্তে বৃত্তের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ 13 সেমি। ঠিক আছে, আচ্ছা তাহলে ও এ সমান ওসি সমান 13 সেমি, এটা কাজে লাগবে। ঠিক আছে, এতটা বোঝা গেল। আচ্ছা, এ বি যা এর দৈর্ঘ্য, এ বি যা এর দৈর্ঘ্য 24 সেমি। ঠিক আছে, আচ্ছা তাহলে এ বি যা এর দৈর্ঘ্য 24 সেমি। আচ্ছা, ওপি পারপেন্ডিকুলার টু এ বি, ওপি এ বির ওপর লম্ব, যেহেতু লম্ব হয়ে গেল সমান দুভাগে ভাগ হয়ে যাবে, অতএব এপি সমান বিপি সমান 24/2 সেমি সমান 12 সেমি। এবার দেখো ত্রিভুজ এওপি থেকে পাই, এওপি থেকে পাচ্ছি, এটা সমকোণী ত্রিভুজ, তো আমরা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখান থেকে এই যে এপি জানি, এইটা জানি, তাহলে ওপিটা বের করে নিই, যে ওপি স্কয়ার প্লাস এপি স্কয়ার ইজ ইকুয়াল টু ওএ স্কয়ার, বা ওপি কত, এটা ওপি স্কয়ার, এপি কত, এপি, এপি হয়ে যাচ্ছে আমরা বলেছি এই যে 12 স্কয়ার ইজ ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে 13 স্কয়ার, বা ওপি স্কয়ার প্লাস 144 ইজ ইকুয়াল টু 169, বা ওপি স্কয়ার ইজ ইকুয়াল টু 169 মাইনাস 144, বা ওপি স্কয়ার ইজ ইকুয়াল টু 25, বা ওপি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5, অতএব ওপি সমান 5। ঠিক আছে, তাহলে ওপি এর দৈর্ঘ্য 5 সেমি, ওপির দৈর্ঘ্য বেরিয়ে গেল। ঠিক আছে, এবার একইভাবে এটা বের করা হলো, আমরা ওপি বের করবো আর ওকিউ বের করবো। ওপি আর ওকিউ বের করে নিয়ে ওকিউ থেকে ওপি বিয়োগ করে দেবো, তাহলে পিকিউ হচ্ছে এদের মধ্যেকার দূরত্ব, যা দুটোর মধ্যে দূরত্ব পিকিউ, তাহলে পিকিউটা বের করতে পারলেই হবে। ওপি আর ওকিউ বের করে নিয়ে ওকিউ থেকে ওপি বিয়োগ করে দেবো, এদের মধ্যে দূরত্ব বেরিয়ে যাবে। আবার ওকিউ লম্ব সিডি, অতএব সিকিউ সমান ডিকিউ সমান 10/2 এত সেমি সমান 5 সেমি। ঠিক আছে, এবার দেখো এইটাও সমকোণী ত্রিভুজ, তো সিও কিউ থেকে পাই, সিও কিউ থেকে পাচ্ছি সিও কিউ, তাহলে এখানে এইটা 90 ডিগ্রি, তো তাহলে এর বিপরীত সিকিউটা ওসিটা অতিভুজ। ঠিক আছে, তাহলে সিকিউ স্কয়ার প্লাস ও কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু ওসি স্কয়ার, বা সিকিউ, সিকিউ এর মান হয়ে যাচ্ছে 10, তাই তো, সিকিউ এর মান হয়ে যাচ্ছে সিকিউ স্কয়ার, না সিকিউ স্কয়ার, সিকিউ 5, সিকিউ 5 পুরোটা 10, তাহলে 5 স্কয়ার প্লাস ও কিউ, ও কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু এটা ওসি হয়ে যাচ্ছে 13 স্কয়ার। এই দিকটা আমরা একটু মুছে দিচ্ছি, দেখো এখানে ক্যালকুলেশনটা দেখে নিয়েছো প্রসেসটা, বা ও কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু 169 মাইনাস 25, 5টা ওদিকে গিয়ে 25 হয়ে যাচ্ছে, বা ও কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু 144, বা ও কিউ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 12, বা ও কিউ সমান 12। অতএব ও কিউ এর দৈর্ঘ্য 12 সেমি। অতএব পি কিউ সমান কত, পি কিউ ইজ ইকুয়াল টু ও কিউ মাইনাস ওপি, ও কিউ হয়ে যাচ্ছে 12 সেমি, আর ওপি কত, ওপি 5 সেমি, 5 সেমি, তাহলে 12 সেমি মাইনাস 5 সেমি, 7 আর 5 12, 7 সেমি। তাহলে অ্যান্সারটা লিখে দেবে শেষে, জ্যা দুটির মধ্যে দূরত্ব 7 সেমি। ঠিক আছে, এটা অ্যান্সার হবে। জ্যা দুটির মধ্যে দূরত্ব বুঝতে পারলে, আমরা প্রত্যেকটা এই সমকোণী ত্রিভুজ থেকে ওপি বের করেছি, পুরো এইদিকে আবার একটা সমকোণী ত্রিভুজ থেকে ওকিউ বের করেছি, এবার পুরোটা থেকে পিকিউ হচ্ছে এদের মধ্যে দূরত্ব। ঠিক আছে, আর যদি এরা কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত হতো, তাহলে এদের যোগফলটা হতো এদের মধ্যে দূরত্ব। একই পাশে বলে জ্যা দুটির দূরত্ব বিয়োগ করে এদের মধ্যে দূরত্ব হলো, কেন্দ্রের বিপরীত পাশে হলে
তখন এদের দূরত্ব হয়েছে 12 আর 5 17 সেমি দূরত্ব হয়তো, ঠিক আছে। তখন চিত্রটাও বিপরীত দিকে আঁকতে হতো, যা দুটো চিত্র বিপরীত দিকে হতো কেন্দ্রের। 6 দাগেরটা, ত্রিভুজ এবিসি এর অন্তঃকেন্দ্র ও, আচ্ছা অন্তঃকেন্দ্র, অন্তঃকেন্দ্র মানে কি? অন্তর্বৃত্তের কেন্দ্র। এ বি সি এটা মনে করো অন্তঃকেন্দ্র, ঠিক আছে। এইরকম ত্রিভুজ এবিসি এর অন্তঃকেন্দ্র ও, ত্রিভুজ এবিসি এর অন্তঃকেন্দ্র ও তার মানে অন্তর্বৃত্তের কেন্দ্র। হ্যাঁ, আচ্ছা। এবং কোণ বিওসি সমান 116 ডিগ্রি। তাহলে বিওসি 116, তাহলে যেহেতু বিওসি আবার একটা ত্রিভুজ, তো ও কোণটা 116, তাহলে ত্রিভুজ বিওসি এর ওবি সমান ওসি, দুটোই ব্যাসার্ধ, তাহলে এদের বিপরীত কোণগুলো সমান হবে। হ্যাঁ, অতএব কোণ ও বি সি সমান কোণ ও সি বি সমান, এই যে 180 থেকে 116 বিয়োগ করলে, 180 থেকে 116, এইটা 116 বিয়োগ করলে এই দুটো কোণের সমষ্টি বেরোচ্ছে। এবার এই দুটো কোণ সমান, তাই 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। এইটা হয়ে যাচ্ছে 6 × 10 4 10 হাতে 1 2 × 6 8/2 সমান 32 ডিগ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে, 32 ডিগ্রি করে। এবার দেখবে এটা অন্তঃকেন্দ্র, তো অন্তর্বৃত্তের কেন্দ্র। অন্তঃকেন্দ্র অঙ্কনের সময় দেখবে কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করা হয়, অতএব কোণ ও সি এ এই কোণটা, এই দিকটা যেহেতু 32, এই দিকটাও 32 হবে, সমান 32 ডিগ্রি, এবং কোণ ও বি এ সমান 32 ডিগ্রি হবে, যেহেতু এই দিকটা 32 এই দিকটাও 32, তাহলে অতএব কোণ এ বি সি সমান কত? মানে এই পুরোটা হয়ে যাচ্ছে যে এ বিও প্লাস সিবিও, কোণ এ বিও প্লাস কোণ সিবিও সমান দুটোই 32 করে, যেহেতু ভাগ হয়ে গেছে, সমান 64 ডিগ্রি, ঠিক আছে। একইভাবে হয়ে যাচ্ছে কোণ এসিবিও 64 ডিগ্রি, ঠিক আছে। এবার ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি সমান কত? বিএসি ইজ ইকুয়াল টু 180 থেকে এই দুটোর সমষ্টিটা বিয়োগ 64 প্লাস 64 সমান 180 মাইনাস 128 সমান 52 ডিগ্রি। অতএব অ্যান্সার লিখবে কোণ বিএসি এর মান 52 ডিগ্রি। কোণ বিএসি এর মান 52 ডিগ্রি, এটা অ্যান্সার। কোণ বিএসি এর মান 52 ডিগ্রি, এটা অ্যান্সার লিখবে। আচ্ছা, 7এরটা দেখো, 6এরটা হয়ে গেল। সাতের বলছে 16 সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 17 সেমি দূরে অবস্থিত বহিস্থ বিন্দু থেকে ওই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দূরত্ব। এইটা হচ্ছে 16 সেমি ব্যাস বিশিষ্ট, এইটা একটা বৃত্ত, এই বৃত্তের 16 সেমি ব্যাস, কেন্দ্র থেকে 17 সেমি দূরে, মানে এইটা 16 মানে কেন্দ্র থেকে 17 মানে এই জায়গা করে হবে 17 সেমি দূরে অঙ্কিত যে স্পর্শক, এইটা যে স্পর্শক তার দৈর্ঘ্য চাইছে ও এ বি। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস সমান 16 সেমি, ব্যাস 16 সেমি, অতএব ব্যাসার্ধ ও এ সমান 16/2 এত সেমি, সমান 8 সেমি হচ্ছে ব্যাসার্ধ, এইটা 8। কেন্দ্র ও থেকে 17 সেমি দূরে, বি বিন্দু থেকে বৃত্তের ওপর অঙ্কিত স্পর্শক এবি এর দৈর্ঘ্য, অঙ্কিত স্পর্শক এবি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, তাই তো? এবি এর দৈর্ঘ্য নির্ণয়
করব। ওবি সমান 17 সেমি। আচ্ছা, এখানে ওএ পারপেন্ডিকুলার টু এবি, ওএ এবির উপর লম্ব, কারণ আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শক সর্বদা লম্ব হয়। তাহলে অতএব সমকোণী ত্রিভুজ, তাহলে এইটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। অতএব সমকোণী ত্রিভুজ ত্রিভুজ এবিসি থেকে পাই। এবিসি থেকে কি পাচ্ছি, এখানে এইটা 90 ডিগ্রি, তাহলে এর বিপরীত বাহু এইটা অতিভুজ। হ্যাঁ, তাহলে ওএ স্কয়ার প্লাস এবি স্কয়ার ইজ ইকুয়াল টু ওবি স্কয়ার। ওএ কত, ব্যাসার্ধ 8, 8 স্কয়ার প্লাস এবিটা নির্ণয় করলেই হবে। হ্যাঁ, এইটা হয়ে যাচ্ছে 17 স্কয়ার, বা 8 স্কয়ার 64 প্লাস এবি স্কয়ার 17 17 289, বা এবি স্কয়ার ইজ ইকুয়াল টু 289 মাইনাস 64, বা এবি স্কয়ার ইজ ইকুয়াল টু 225, 4 কোণে 5 9, 6 কাট 2 8, বা এবি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 15, বা এবি সমান 15 আসছে। ঠিক আছে, তাহলে স্পর্শকটির দৈর্ঘ্য, অ্যান্সার লিখে দেবে যে স্পর্শকের দৈর্ঘ্য 15 সেমি। স্পর্শকের বৃত্তের ওপরে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 15 সেমি। এটা দেখো প্রসেসটা, দেখো 8 অঙ্ক। আটের বলছে cos θ ইজ ইকুয়াল টু দেয়া আছে p বাই রুট ওভার অফ p স্কয়ার প্লাস q স্কয়ার। cos θ ইজ ইকুয়াল টু p বাই রুট ওভার অফ p স্কয়ার প্লাস q স্কয়ার, এইটা দেয়া আছে। আচ্ছা, tan θ এর মান সহজে বেরিয়ে যাবে। দেখো cos θ এইটা হলে cos এর অনন্য কি sec θ, তাহলে sec θ কত, sec θ ইজ ইকুয়াল টু, এটা উল্টে গেল, p স্কয়ার রুট ওভার অফ p স্কয়ার প্লাস q স্কয়ার বাই p। আচ্ছা, বা sec স্কয়ার θ কত, স্কয়ার হয়ে গেলে এই যে রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি, তার হোল স্কোয়ার, তার মানে রুটটা উঠে চলে যাচ্ছে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার হয়ে যাচ্ছে সেক্স স্কোয়ার থিটার ভ্যালু। আচ্ছা, আমরা কি জানি, আমরা জানি সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, এটা তো সবাই জানো যে সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 হয়। বা এবার সেক্স স্কোয়ার থিটার ভ্যালুটা এখানে পুট করে দাও, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, 1টাকে বাঁ দিকে আনছি, ট্যান স্কোয়ারটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে ট্যান স্কোয়ার থিটা, তাহলে ট্যান স্কোয়ার থিটার ভ্যালু হচ্ছে এইটা, এই দিকটা। 1টাকে বাঁ দিকে এনেছি, ট্যান স্কোয়ার থিটাকে ডান দিকে নিয়ে গেছি, তাহলে ট্যান স্কোয়ার থিটার ভ্যালুই হচ্ছে এইটা, লসাগু করে দিচ্ছি। বা এবার ট্যান স্কোয়ারটাকে বাঁ দিকে লিখছি, ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু পি স্কোয়ার লসাগু, এখানে হয়ে যাচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, লসাগু করলে মাইনাস পি স্কোয়ার হবে, এইটা কেটে গেল, বা হয়ে যাচ্ছে যেটা ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার, বা ট্যান থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস কিউ বাই পি, বা ট্যান থিটা ইজ ইকুয়াল টু কিউ বাই পি। অতএব ট্যান থিটা এর মান কিউ বাই পি, ট্যান থিটার মান কিউ বাই পি। দেখো হয়ে গেল আরেকটা, ট্যান থিটার মান কিউ বাই পি। নেক্সট দেখো 9টায় cos থিটা, cos থেকে sec উল্টে গেছে, তার স্কোয়ার করেছি sec স্কোয়ার থিটা, আমরা সূত্র জানি sec স্কোয়ার থিটা মানে tan স্কোয়ার থিটা 1, সেখানে sec থিটার ভ্যালুটা পুট করে দিয়েছি, এইটা 1টাকে বাঁ দিকে আনা হয়েছে, tan ডান দিকে নিয়ে যাওয়া হচ্ছে, লসাগু করে উভয় দিকে বর্গমূল করে দেওয়া হচ্ছে, tan থিটার মান বেরিয়ে গেছে। নয় বলা আছে একটি সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণের মান এত ডিগ্রি হলে অপর সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, তার মানে বাকি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। একটি কোণ 90 ডিগ্রি অলরেডি, তাহলে বাকি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি। একটি সূক্ষ্মকোণ কত, একটি সূক্ষ্মকোণ কত বলেছে, 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড, 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। অতএব অপর সূক্ষ্মকোণ কত হবে, অপর সূক্ষ্মকোণ সমান এই যে
90 ডিগ্রিটাকে 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড এইভাবে লেখো, মাইনাস 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। আচ্ছা 5 × 10 5 × 10 7 × 1 2 4 × 6 5 × 9 4 × 9 3 × 5 2 × 5 ডিগ্রি 3 × 9 6 × 9 6 2 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। ঠিক আছে। আচ্ছা এবার এটা ষষ্ঠিক পদ্ধতিতে বৃত্তীয় মান চেয়েছে। আমরা জানি 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 180 আর 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড ইজ ইকুয়াল টু এই যে 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড ইন্টু পাই রেডিয়ান বাই 180। তাহলে অ্যান্সার লিখবে যে অপর কোণটির বৃত্তীয় মান, অতএব অপর অ্যান্সার হবে যেটা, অতএব অপর সূক্ষ্মকোণের অপর কোণটির বৃত্তীয় মান এইটা 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড ইন্টু পাই রেডিয়ান বাই 180। দেখো এইটাই আসবে। আচ্ছা 9 হলো 10। দশের বলছে 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি চোঙাকৃতি ট্যাঙ্কে 61,600 লিটার জল ধরে। ট্যাঙ্কটির গভীরতা, ট্যাঙ্কের ব্যাসার্ধ সমান কত? 14 মিটার। ট্যাঙ্কের ব্যাসার্ধ 14 মিটার, তার মানে 140 ডেসিমিটার। ঠিক আছে, যেহেতু লিটারে বলেছে ডেসিমিটারে নিয়ে যাচ্ছি, ঘন ডেসিমিটার ইজ ইকুয়াল টু লিটার। তাহলে ট্যাঙ্কের ব্যাসার্ধ 14 মিটার সমান 140 ডেসিমিটার। আচ্ছা ধরি ট্যাঙ্কের উচ্চতা, ধরি ট্যাঙ্কের উচ্চতা ইজ ইকুয়াল টু এইচ ডেসিমি। অতএব ট্যাঙ্কের আয়তন সমান পাই আর স্কোয়ার, পাই 140 ইন্টু 140 ইন্টু এইচ, এত ঘন ডেসিমি। ঠিক আছে, সমান পাইয়ের মান 22/7 ইন্টু 140 ইন্টু 140 ইন্টু এইচ, ঘন ডেসিমিটার ইজ ইকুয়াল টু লিটার। এটা কেটে গেলে 20। ঠিক আছে, তাহলে 22 × 44 440 ইন্টু 140 ইন্টু এইচ, এত লিটার। তাহলে এতটাই জল ধরে বলেছে, কতটা জল ধরে বলে দিয়েছে। আমরা এখানে ক্যালকুলেশন করে বের করছি এতটা জল ধরে, আবার কতটা জল ধরে বলে দেওয়া আছে। তাহলে একই ট্যাঙ্কের জল ধরে দুটোকে সমান করে দেবো। ঠিক আছে, তাহলে এইটা ইজ ইকুয়াল টু 61,600, 440 ইন্টু 140 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 61,600, বা এইচ ইজ ইকুয়াল টু 61,600 440 140, এইটা কেটে গেল। আচ্ছা 11 4 11 44, এটা কেটে গিয়ে 5 11 55, 6 11 66, 4 1 4 4 4 16 14 কেটে যাচ্ছে, ওপর নিচে সম্পূর্ণ কেটে গেল মানে এইচ ইজ ইকুয়াল টু 1 ডেসিমি এককে পুরোটা নিয়ে যাওয়া হয়েছে। তাহলে ট্যাঙ্কের উচ্চতা 1 ডেসিমি, এটাই অ্যান্সার লিখবে। দেখে নাও, ট্যাঙ্কের উচ্চতা 1 ডেসিমি, এই ক্যালকুলেশনটা করবে। ট্যাঙ্কের ব্যাসার্ধ বলা ছিল, ডেসিমিটার নিয়ে গেছি, কারণ বলা আছে যে ট্যাঙ্কে জলটা যে আছে লিটার, তাহলে ঘন ডেসিমিটার যেগুলো লিটার, তাই ডেসিমিটার নিয়ে গেছি। আচ্ছা উচ্চতা ধরে নিয়েছি, তাহলে আয়তন বের করছি পাই আর স্কোয়ার এইচ, ঘন ডেসিমিটার মানে লিটার হয়ে গেল। এইটা হচ্ছে ট্যাঙ্কে জলের আয়তন বেরোলো। আবার কতটা জল আছে বলে দিয়েছি, দুটোকে সমান করে দিয়েছি, সমান করে এইচ এর মান বেরিয়ে গেছে 11টা। এবারে বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত। ধরি শঙ্কুর উচ্চতা সমান এইচ একক,
এবং শঙ্কুর ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আর একক আর এবং তির্যক উচ্চতা সমান এল একক। অতএব এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। কারণ আমরা জানি শঙ্কুর ব্যাসার্ধ উচ্চতা এবং তির্যক উচ্চতা মিলে সমকোণী ত্রিভুজের তিনটে বাহু গঠন করে। ঠিক আছে, আচ্ছা এবার শর্তানুসারে যেটা বলা আছে পার্শ্বদলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। শর্তানুসারে পাই আর এল ইজ ইকুয়াল টু √5 পাই আর স্কোয়ার। পাই আর দিয়ে ভাগ করে দিলে এল ইজ ইকুয়াল টু √5 আর, বা এল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 আর স্কোয়ার। এল স্কোয়ারের মান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 আর স্কোয়ার। তাহলে উচ্চতাটাকে বাঁ দিকে রাখছি, 5 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, বা এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 আর স্কোয়ার, বা রুট করে দিলে এইচ ইজ ইকুয়াল টু 2 আর হয়ে গেল। তাহলে বা এইচ বাই আর, উচ্চতা এবং ব্যাসার্ধ অনুপাত চেয়েছে, এইচ বাই আর ইজ ইকুয়াল টু, যেহেতু 2 আর আছে 2টা উপরে রাখলে তবে কোনাকুনি এইটা থেকে দেখো কোনাকুনি গুণ করলে ম্যাচ করছে, তাহলে 2টাকে উপরে রাখতে হবে। অতএব এইচ ইজ টু আর ইজ ইকুয়াল টু 2:1। অতএব লিখবে শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত, দেখো এতটা ক্যালকুলেশনের পর 2:1। 12টা দেখো, দেখো বলেছে একটি পরিসংখ্যা বিভাজন ছক থেকে প্রাপ্ত মানগুলি দেয়া আছে, যেটা এটা শ্রেণীর যেগুলো দেয়া আছে শ্রেণী সীমানাটা ঠিকঠাক দেয়া নেই। হ্যাঁ, এটা শ্রেণী সীমাটা এরকম ধরে নিতে হবে। মনে করি শ্রেণী সীমানা এইরকম 0 to 4, 4 to 8, 8 to 12, 12 to 16 এইরকম। কারণ যেহেতু শ্রেণী সীমানা এখানে এইগুলো, ঠিক আছে। আচ্ছা, যেহেতু এখানে এইচ বলা আছে, যেহেতু এইচ ইজ ইকুয়াল টু 4 এটা দেয়া আছে, তাই শ্রেণী সীমানা আমরা এই এখানে নিলাম। যেহেতু এইচ ইজ ইকুয়াল টু 4, f1 সমান 18, f1 ইজ ইকুয়াল টু 18, f0 কত আর f2 কত? f0 বলা আছে 12 আর f2 14, f0 12 আর f2 14। ঠিক আছে, মনে করি সংখ্যাগুরু শ্রেণীও কোনটা বলা নেই। হ্যাঁ, তাহলে f1 আমরা মনে করছি এই 12 থেকে 16 সোজা ধরো। মনে করি সংখ্যাগুরু শ্রেণী এইটা। ঠিক আছে, এখানে এই যে কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা আরেকটু স্পেসিফিক করে দেওয়া উচিত ছিল, যে কোন শ্রেণীটা সংখ্যাগুরু শ্রেণী, অন্তত পক্ষে এটুকু উল্লেখ করে দেওয়া উচিত ছিল, সেটুকু উল্লেখ করা নেই। আচ্ছা, অতএব সংখ্যাগুরু মান সমান, যেহেতু এটা সংখ্যাগুরু শ্রেণী ধরেছি, 12 প্লাস এল প্লাস f1 মাইনাস f0। f1 এর মান হচ্ছে 18 মাইনাস 12, 2 ইন্টু 18, 2 ইন্টু f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু এইচ এর মান 4 ইজ ইকুয়াল টু 12 প্লাস এটা 6, বিয়োগ করলে 6, 4টা উপরে হয়ে যাচ্ছে, 8 দুগুণে 36 মাইনাস যোগ করলে 26, 12 প্লাস 4 6 24 বাই 10 ইজ ইকুয়াল টু 12 প্লাস 2.4 সমান 14.4। এইটা ধরলে সংখ্যাগুরু শ্রেণী, এই সংখ্যাগুরু মান এইটা আসছে। এবার কেউ যদি 8 থেকে 12 ধরে, যেহেতু কিছু বলা নেই, সংখ্যাগুরু মান তখন অন্য চলে আসবে। ঠিক আছে, তাই সংখ্যাগুরু শ্রেণী কোনটা সেটা উল্লেখ করে দেওয়া উচিত। এখানে দেখো 516 পেজের 1 2 3 4 চারটে দাগের প্রবলেম সলভ হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। পরের ক্লাসে এর আগের পেজ যেটা আছে 495 পেজের ম্যাথামেটিক্সের সলভ করবো আমরা পরের ক্লাস। ঠিক আছে, আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।